তো আগের ক্লাসে আমরা আর্লি থিওরিজ গুলো পড়েছিলাম। আজকে আমরা কন্টেম্পোরারি থিওরি পড়ব। এই থিওরি গুলো আগের গুলোর মতো এত বেশি ওয়েল নোন না, কিন্তু এটা কারেন্ট এক্সপ্লেনেশন গুলো দেয় এমপ্লয়ি মোটিভেশনের, এবং এই সবগুলোই রিসার্চ দিয়ে সাপোর্টেড। ওকে, তো এখানে যে থিওরিটা আছে ওটা হচ্ছে গোল সেটিং থিওরি। গোল সেটিং থিওরি যেটা বলে ওইটা হচ্ছে যে যদি গোলগুলোকে আমি স্পেসিফিক করে দেই তাহলে পারফরমেন্স ইনক্রিজ হবে, এবং ডিফিকাল্ট গোল যখন ইন্ডিভিজুয়াল দ্বারা একসেপ্টেড হবে তখন হায়ার পারফরমেন্স ইল্ড করবে। ওকে, তো আমরা ফার্স্টে চিন্তা করি যে গোল ইম্পর্টেন্ট কেন। ধরেন আপনি একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, এই এক্সাম্পলটা আপনাদের বইয়েও আছে। তো আপনার যে সুপিরিয়র সে যদি আপনাকে বলে যে ডু ইয়োর বেস্ট, তাহলে কি আপনি খুব স্পেসিফিকলি বুঝতে পারছেন যে আপনার কি করতে হবে বা ওইটার জন্য আপনার কি পরিমাণ এফোর্ট দিতে হবে? অবশ্যই না। এখন আপনার বেস্ট কি এভরিডে 4টা কল নাকি এভরিডে 8টা কল, এটা তো আপনি নিজেও জানেন না। কিন্তু সে যদি স্পেসিফিকলি বলে দেয় যে ইচ ডে ইউ হ্যাভ টু মিট 8 সেলস কল, তাহলে আপনি ওইটা কমপ্লিট করার জন্য মোটিভেটেড হবেন এবং একটা হায়ার আউটপুট প্রডিউস করার প্রবাবিলিটি থাকবে। মানে জেনারেলাইজড গোল এর চেয়ে স্পেসিফিক গোল বেটার, এবং গোলগুলো যখন স্পেসিফিক এবং চ্যালেঞ্জিং হবে তখন ওইটা সুপিরিয়র মোটিভেটিং ফোর্স হিসেবে কাজ করবে। বোঝা গিয়েছে এতটুকু? আপনারা শুনতে পেরেছেন, রাইট? Yes, ma'am. আচ্ছা, তো এই গোল এবং পারফরমেন্সের যে রিলেশনশিপটা, এটা 4টা জিনিস দ্বারা ইনফ্লুয়েন্স হবে: ফিডব্যাক, গোল কমিটমেন্ট, সেলফ এফিকেসি অ্যান্ড ন্যাশনাল কালচার। তো ফিডব্যাক কি এটা আমরা অলরেডি জানি। ফিডব্যাক কেন প্রয়োজন? ফিডব্যাক প্রয়োজন কারণ হচ্ছে যে যদি আমি এটা জানতে পারি যে আমার প্রোগ্রেস কিরকম হয়েছে, তাহলে আমি ডিসক্রিপেন্সি গুলো আইডেন্টিফাই করতে পারবো যে আমি কতটুকু করলাম এবং আমার কতটুকু করার কথা ছিল। তো আমি আরো বেটার হতে পারবো। নর্মালি ফিডব্যাক আমরা এক্সপেক্ট করি বাইরের মানুষ থেকে, রাইট? কিন্তু গোল সেটিং থিওরি বলে যে ফিডব্যাক সবচেয়ে বেশি এফেক্টিভ যখন ওগুলো সেলফ জেনারেটেড হয়। সেলফ জেনারেটেড ফিডব্যাক কি বলেন তো একটু, কি বুঝেন এটা নিয়ে? প্র্যাকটিস টেস্ট নিজেকে নিজে বেটার করার জন্য কাইন্ড অফ, যে জি, হতে পারে। প্রতিবার প্র্যাকটিস টেস্ট দিলে হলো গিয়ে কত মার্কস পাইলাম এটার বেসিসে নিজেকে নিজে জাজ করতে পারবো। হ্যাঁ, ধরেন আপনি আপনার জন্যই একটা এক্সেল ফাইল খুললেন যে এটা হচ্ছে আমার প্রিভিয়াস মান্থের পারফরমেন্স, যে আমি এতটুকু করতে পেরেছি। তো আপনি যখন নিজের কাজটাকে নিজেই মনিটর করবেন এবং প্রিভিয়াস মিয়ের সাথে কম্পেয়ার করবেন, তখন আপনার বেটার রেজাল্ট হওয়ার চান্সেস বেশি। এরপর আসছে হচ্ছে গোল কমিটমেন্ট। গোল কমিটমেন্ট হচ্ছে সিম্পল দুইটা লাইন: আই ওয়ান্ট টু ডু ইট অ্যান্ড আই ক্যান ডু ইট। মানে আপনি একটা কাজ যেটা করতে চান এবং আপনি বিশ্বাস করেন যে আপনি এটা করতে পারবেন। তো গোল কমিটমেন্ট সবচেয়ে বেশি থাকে যখন গোলগুলোকে আপনি পাবলিক করে দেন, যে আপনি ডিক্লেয়ার করলেন যে এটা আমার গোল, এবং ওই গোলটা যখন আপনি নিজে সেট করেন রাদার দ্যান কেউ আপনাকে ওই গোলটা অ্যাসাইন করলো। তো এখানে ধরেন যখন একটা টিমের জন্য যখন কোনো এজেন্ডা ফিক্স করা হয়, তখন যদি কোনো একটা টিম মেম্বারকে আপনি ইনক্লুড না করেন তাহলে সে কিন্তু অত বেশি মোটিভেটেড হবে না টু অ্যাকচুয়ালি অ্যাচিভ দ্য টার্গেট। 3 নম্বর হচ্ছে সেলফ এফিকাসি। তো সেলফ এফিকাসি হচ্ছে an individual's feeling that he or she can complete a task। মানে আমি জানি যে আমি এটা পারবো। সেলফ এফিকাসি যত বেশি হবে, মানে আপনার যতটা কনফিডেন্স থাকবে আপনার অ্যাবিলিটির উপরে, প্রবাবিলিটি তত বেশি থাকবে যে আপনি একটা টাস্ক কমপ্লিট করতে পারবেন বা আপনি গোলটা অ্যাচিভ করতে পারবেন। তো সেলফ এফিকাসি আমরা কখনো কখনো মিলিয়ে ফেলি সেলফ এস্টিমের সাথে। সেলফ এস্টিম হচ্ছে দ্য ডিগ্রি সামওয়ান লাইক হিমসেলফ অর হারসেলফ, লাইক অর ডিসলাইক। মানে সাবজেক্টিভ যেই ইভ্যালুয়েশনটা আমরা নিজের ওয়ার্থের করি ওটা হচ্ছে সেলফ এস্টিম।
কিন্তু সেলফ এফিকেসি হচ্ছে আমি আমার অ্যাবিলিটিকে কিভাবে জাজ করছি। ওকে, তো এটা রিসার্চে দেখা গিয়েছে যে যখন ডিফিকাল্ট সিচুয়েশন থাকে তখন পিপল উইথ লো এফিকেসি নর্মালি তাদের এফর্টটা কমিয়ে দেয়, যে আমি জানি যে আমি এটা পারবোই না, তো এটা যেহেতু একটা কঠিন কাজ, তো আমি এখানে কোনো এফোর্ট দিব না। কিন্তু পিপল উইথ হাই সেলফ এফিকাসি ট্রাই হার্ডার টু মাস্টার দ্য চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে যদি এরকম হয় যে একটা ইন্ডিভিজুয়াল যার সেলফ এফিকাসি হাই, তাকে আপনি একটা নেগেটিভ ফিডব্যাক দিলেন, তো এইটার যেই রেসপন্সটা আসবে তার কাছ থেকে তা হচ্ছে যে সে আরো বেশি ট্রাই করবে, আরো বেশি এফোর্ট এবং মোটিভেশন দিয়ে টু প্রুভ হিমসেলফ। কিন্তু যদি আপনার সেলফ এফিকাসি লো থাকে তাহলে ওই সেমই আপনি আপনার এফোর্টটা কমিয়ে দেবেন। আচ্ছা, তো আমি এতটুকু তো বুঝতে পারছি যে আমার সেলফ এফিকাসি বাড়াতে হবে টু increase the probability that I will succeed in a task. তো আমি সেলফ এফিকাসি বাড়াবো কিভাবে? তো তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে লফুল মাস্টারি, মানে আমি আমাকে আরো বেশি এবল করে তুলবো, মানে আমি যে কাজটা করছি ওই কাজটা সম্পর্কে আরো বেশি জানবো, আরো বেশি স্টাডি করব এবং ওইটাতে মাস্টার হয়ে যাব, তাহলে আমি আমার অ্যাবিলিটি সম্পর্কে আরো বেশি কনফিডেন্ট থাকবো। 2 নাম্বার হচ্ছে স্যাটিসফ্যাক্টরি মডেলিং। এটার মানে হচ্ছে যে ধরেন আপনি, আপনার গোল হচ্ছে যে আপনি সবচেয়ে ভালো দৌড়বিদ হতে চান। ওকে, তো আপনি একটা মডেলকে সামনে রাখবেন, যেমন আপনি উসাইন বোল্টকে রাখলেন, যে আমি তার মতো হতে চাই বা আমি তার মতো ভালো হতে চাই, তো সে যা যা করেছে এটা অ্যাচিভ করার জন্য ওইটা হচ্ছে আমার ব্লুপ্রিন্ট ফর সাকসেস। 3 নম্বর হচ্ছে ভার্বাল পারসুয়েশন। এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে আপনি নিজে নিজেকে বলছেন যে আপনাকে দ্বারা এটা সম্ভব, যেমন অল ইজ ওয়েল বলে না, যে সবকিছু ঠিক আছে এন্ড ইট উইল ওয়ার্ক, এরকম। 2 নাম্বার হচ্ছে যে আপনার সারাউন্ডিং আপনাকে বলবে যে ইট ইজ পসিবল ফর ইউ ইফ ইউ পুট ইন এনাফ এফোর্ট। তো এরপরে আসছে হচ্ছে ন্যাশনাল কালচার। তো এই যে থিওরিটা, এটা অ্যাপ্লিকেবল হওয়ার জন্য সাবঅর্ডিনেটের এবং তার এনভায়রনমেন্টের, মানে তার ওয়ার্ক কালচার বা তার ন্যাশনাল কালচারের কতগুলো কন্ডিশন মিট করতে হবে। 1 নাম্বার হচ্ছে যে আপনার যে এমপ্লয়ি গুলো থাকবে তারা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। 2 নাম্বার হচ্ছে তাদের চ্যালেঞ্জিং গোল একসেপ্ট করতে হবে এবং ওইটার জন্য কাজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে তাদের পারফরমেন্সটা তাদের সাবঅর্ডিনেট এবং তাদের ম্যানেজার দুইজনের কাছে ইম্পর্টেন্ট হতে হবে। তো এই থিওরির যে আইডিয়াটা ওইটা নর্থ আমেরিকান কালচারের সাথে অ্যালাইন করে, এজন্য এই থিওরিটা ওখানে খুবই ওয়েল অ্যাডাপ্টেড। কিন্তু এরকম কালচারাল সেটিং যেখানে এই কন্ডিশন গুলো মিট করে না, ওইখানে এটা এক্সপেক্ট করা যাবে না যে এই থিওরিটা কাজ করবে। মানে এই কালচারাল ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনার অবশ্যই ঠিক রাখতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে একটা সামারাইজেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন গোলস, মোটিভেশন অ্যান্ড পারফরমেন্স। মানে এতক্ষণ আমরা যা বললাম ওইটাই যদি আমি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে বোঝাতে চাই তাহলে এটা আমি দেখতে পারবো। তো এখানে সেম কথাই বলছে, দেখেন গোলগুলো কিরকম হবে, স্পেসিফিক অ্যান্ড ডিফিকাল্ট। আমি কমিটেড কখন থাকবো, যখন গোলগুলো পাবলিক হবে এবং সেলফ সেট গোলস হবে। এবং একসেপ্টেড কখন হবে, যখন ওইটা আমি নিজে সেট করব। মোটিভেশন ইনক্রিজ কখন হবে, যখন আমার সেলফ এফিকেসি হাই থাকবে এবং আমার ন্যাশনাল কালচারের যে কন্ডিশন গুলো আছে ওগুলো মিট করবে। এই সবকিছু যদি ঠিক হয় তাহলে আমার হায়ার পারফরমেন্স প্লাস গোল অ্যাচিভমেন্ট এটা এনশিওর হবে। এই ফ্রেমওয়ার্কটা আপনারা সবাই বুঝতে পেরেছেন? Yes, ma'am. আচ্ছা, তো আপনাদের মনে কেন কোয়েশ্চেন আসলো না যে আপনারা আগে যে থিওরিটা পড়েছেন যেটা ছিল 3 নিডস থিওরি, ওখানে আমরা বলেছি যে মডারেটলি চ্যালেঞ্জিং গোল থাকতে হবে, এখানে আমরা বলছি ডিফিকাল্ট গোল থাকলে ভালো। তো এটা একটা কন্ট্রাডিকশন না? কন্ট্রাডিকশনের রিজনটা কেউ বলতে পারবেন?
ম্যাম ওইখানে আমাদের একটা ব্যাপার ছিল যে আমাদের ওখানে সাকসিড হইতেই হবে। যদি আমরা ওখানে অনেক বেশি ডিফিকাল্ট একটা গোল নিয়ে নিতাম তাহলে ওখানে সাকসিড হওয়ার হারটা অনেক কমে যেত। দ্যাটস ওয়াই এখানে মডারেট জিনিসটা আমরা ব্যবহার করছি। বাট এইখানে আমাদের থিওরিটা ডিপেন্ড করে টোটালি গোল সেটের উপরে, মানে যে মানে আমি যে গোল সেট করব সেটা যেটাই হোক আই হ্যাভ টু ফুলফিল, এরকম মনে হয় মোস্ট প্রবলি আমার কাছে লাগছে। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে গোল সেটিং থিওরি সবাইকে নিয়ে কাজ করে, মানে এটা একটা জেনারেলাইজ থিওরি, কিন্তু মডারেটলি রিস্কি যেই গোলগুলো ওইটা কিন্তু ওখানে হাই অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড মানুষের জন্য। তো যে কোনো একটা জায়গায় হাই অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড মানুষ থাকবে ধরেন 10 to 20%। তো তাদের জন্য ওই পার্টিকুলার পয়েন্টটা সত্যি, কিন্তু ডিফিকাল্ট গোল আমি স্টিল রেকমেন্ড বেশি করব, কারণ মেজরিটি অফ এমপ্লয়িজ এইটা দিয়ে বেশি মোটিভেটেড হবে। এবং সেকেন্ড যে পয়েন্টটা ওটা হচ্ছে এখানে গোলগুলো একসেপ্টেড, মানে ডিফিকাল্ট গোল তখনই হাই পারফরমেন্স দিবে যখন আপনি এটা একসেপ্ট করবেন। পয়েন্ট দুটো কি বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা যেটা কোয়েশ্চেন ওটা হচ্ছে যে এমপ্লয়িরা কি কেবলমাত্র তখনই ভালো পারফর্ম করবে বা হার্ড ওয়ার্ক করবে যখন তাদের কাছে অপরচুনিটিটা থাকে যে তারা গোল সেটিং এ পার্টিসিপেট করতে পারবে? মানে পার্টিসিপেশন ইন গোল সেটিং এটার সাথে হার্ড ওয়ার্কের রিলেশনশিপটা কিরকম? ম্যাম এটা এটার জন্য জি তো বলেন। ইনসেনটিভ রাখা লাগবে। মনে করেন ম্যাম রিওয়ার্ড বা কিছু রাখলে, যদি পার গোল সেটে যদি রিওয়ার্ড রাখা হয় তাইলে তো হার্ড ওয়ার্কিং হবে এই জিনিসটা। জি, এটা অবশ্যই। এখানে দুই রকমের অ্যান্সার বা রেজাল্ট দেখা গিয়েছে। একটা হচ্ছে যে পার্টিসিপেটিভলি যখন গোল সেট করে তখন পারফরমেন্স বেটার হয়, আরেকটা হচ্ছে গোলগুলো যখন অ্যাসাইন করে দেওয়া হয় তখন পারফরমেন্স বেটার হয়। তো এখানে দুটোই সম্ভব, এখন ডিপেন্ড করে হচ্ছে রিসিভিং এন্ডে কে আছে। কিন্তু পার্টিসিপেশন তখন অবশ্যই জরুরি এবং প্রিফারেবল যখন গোলগুলো ডিফিকাল্ট এবং আপনি যাকে গোলটা অ্যাসাইন করছেন সে ওইটা নিতে রেজিস্ট করতে পারে। মানে আপনি যখন আপনার রিসিভিং এন্ড থেকে ডিফিকাল্ট গোল এর জন্য রেজিস্ট্যান্স এক্সপেক্ট করেন তখন আপনার অবশ্যই পার্টিসিপেটিভ ওয়েতে যেতে হবে, না হলে এটা ওয়ার্ক করবে না। নেক্সট থিওরি হচ্ছে রিইনফোর্সমেন্ট থিওরি। আচ্ছা, এইটার উপরে আপনাদের আজকে একটা ছোট্ট হোমওয়ার্ক আছে, তো এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। তো রিইনফোর্সমেন্ট থিওরি ফোকাস করে যে আপনি যখন কোনো কিছু করবেন ওইটার জন্য বাইরে থেকে আপনি যে কনসিকুয়েন্সটা পাবেন ওইটার উপর ডিপেন্ড করবে যে আপনি মোটিভেটেড নাকি না। আমি আবার বলছি, ইট ফোকাসেস অন হোয়াট হ্যাপেন্স টু আ পারসন ওয়েন হি অর শি ডাজ সামথিং। মানে আপনি কোনো কিছু একটা করার পরে আপনি কি কনসিকুয়েন্সটা পাচ্ছেন কেবলমাত্র ওটার উপরে ডিপেন্ড করছে। ওকে, মানে এখানে গোলস, এক্সপেকটেশনস, নিডস এগুলোকে ইগনোর করা হয়। তো এখানে যেই কথাটা প্রপোজ করছি ওটা হচ্ছে যে বিহেভিয়ারকে আমরা মডিফাই করতে পারি কনসিকুয়েন্সের মাধ্যমে, এবং যখন আমি এটাকে মডিফাই বা রিইনফোর্স করি তখন ওইটা রিপিট হবে। আমি আরেকটু সিম্পলি বলি, ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার যখন আমি পজিটিভ কনসিকুয়েন্স এর সাথে টাই আপ করি তখন ওইটা রিপিটেড হবে। মানে আপনি কোনো ভালো কাজ করলে ওটার জন্য যদি আপনি একটা পজিটিভ কনসিকুয়েন্সেস পান তাহলে এটার প্রবাবিলিটি হাই যে আপনি ওই ভালো কাজটা আবার করবেন। আপনি একটা খারাপ কাজ করলে ওটার জন্য যদি আপনি নেগেটিভ কনসিকুয়েন্সেস পান তাহলে এটার প্রবাবিলিটি হাই যে আপনি আর ওই খারাপ কাজটা করবেন না। এতটুকু বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তো রিইনফোর্সমেন্ট চার রকমের হতে পারে: পজিটিভ, নেগেটিভ, পানিশমেন্ট, এক্সটিংশন। আমি ফার্স্টে জেনারেল এক্সাম্পল দিব, তারপরে আমি কোম্পানি বেসড এক্সাম্পল দিব। পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে ধরেন আজকে আপনার পেরেন্ট আপনাকে বললো যে আপনি যদি আজকে আপনার রুম ক্লিন করেন তাহলে আপনি আজকে একটা গিফট পাবেন। মানে গিফটটা দিয়ে আপনার যে এই কাজটা ওটাকে আমি এনশিওর করতে চাচ্ছি বা এটার ফ্রিকোয়েন্সি বাড়াতে চাচ্ছি। পজিটিভ রিইনফোর্সমেন্ট, অ্যাডিং সামথিং ডিজায়ারেবল। মানে আমি যদি এটা কোম্পানি বেসিসে বলি,
তাহলে ধরেন আপনি ভালো কাজ করার পরে যদি আপনি ইমিডিয়েটলি প্রেইজ পান বা ধরেন আপনি যদি স্যালারিতে রেইজ পান তাহলে আপনার ভালো লাগবে এবং আপনি ওই কাজটা আরো করতে চাবেন, হার্ড ওয়ার্কটা আপনার করার মোটিভেশন থাকবে। এরপর আসছে হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভে আমি ভালো কিছু অ্যাড করেছি, নেগেটিভে আমি খারাপ কিছু নিয়ে যাব। মানে আমি যদি বাইরের পার্সপেক্টিভে বলি, ধরেন পেরেন্ট আপনাকে বললো যে আপনি যদি এবার ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আপনার সামার জব করতে হবে না, মানে একটা নেগেটিভ জিনিস যেটা আপনি করতে চান না ওটা আমি নিয়ে নিলাম। ওকে, এটা যদি আমি কোম্পানি পার্সপেক্টিভে বলি, তাহলে ধরেন আপনি অনেক দূরে থাকেন এবং আপনার কাজে আসতে অনেক কষ্ট হয়, তো আপনি অনেক হার্ডওয়ার্ক করছেন, এটা আপনার ম্যানেজার দেখলো এবং সে পরে বলল যে তোমার প্রত্যেকদিন অফিস পর্যন্ত আসতে হবে না, তুমি সবকিছু নিয়ে বাসায় কাজ করো। তো আপনার যে এই আনডিজায়ারেবল সার্কামস্ট্যান্সেসটা ছিল যে আপনার প্রত্যেকদিন কষ্ট করে আসতে হচ্ছে, এইটাকে রিমুভ করে সেটা এনশিওর করলো যেন আপনি হার্ড ওয়ার্কে পারসিস্টেন্ট থাকেন। পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। ওকে, এখন আসছে পানিশমেন্ট অ্যান্ড এক্সটেনশন। পানিশমেন্টে আমি অ্যাড করব আনডিজায়ারেবল কিছু, মানে আপনি যদি কোনো ভুল কাজ করে থাকেন বা আপনি যদি কোনো অফেন্স কমিট করে থাকেন তাহলে আমি আনডিজায়ারেবল কিছু অ্যাড করব। বাচ্চাদেরকে টাইম আউট দেওয়া হয় এরকম। কোম্পানিতে কি হয়, ধরেন আপনাকে সাসপেন্ড করে দিল বা আপনাকে ডিমোট করে দিল বা ধরেন কখনো কখনো ওয়ার্ক প্লেস চেঞ্জ করে দেয় না, এটাকে কি জানি বলে, ট্রান্সফার করে দেয় এরকম একটা জায়গায় যেটা খুব একটা ভালো প্লেস টু ওয়ার্ক না। ওকে, এটা গেল হচ্ছে পানিশমেন্ট রিইনফোর্সমেন্ট। 4 নম্বর হচ্ছে এক্সটেনশন রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে আমি একটা ভালো জিনিসকে রিমুভ করে দেব, মানে রিমুভিং রিওয়ার্ড অর টেকিং অ্যাওয়ে গুড। মানে ধরেন আপনি কোনো একটা বেনিফিট পাচ্ছিলেন আপনার জব থেকে, কেউ কেউ এমপ্লয়ি ডিসকাউন্ট পায় বা ধরেন আপনি একটা পার্কিং স্পট পান বা এরকম কোনো পজিটিভ কিছু আপনার কাছ থেকে উইথহোল্ড করে নেওয়া হলো ফর এনি নেগেটিভ বিহেভিয়ার অফ ইয়োর্স। বা খুব ইম্প্যাক্টফুল যদি আপনি কিছু করে থাকেন, যে আপনি খুবই খারাপ কাজ করেছেন, তাহলে আপনার জবটাই চলে যাবে। তো নেগেটিভ রিইনফোর্সমেন্ট যেটা ছিল হচ্ছে টেকিং সামথিং অ্যাওয়ে হুইচ ইজ ব্যাড, এটার সাথে পানিশমেন্টকে অনেক সময় কনফিউজ করা হয়। তো এগুলোর এজেন্ডাতে একটা পার্থক্য আছে, এটাকে আপনারা ধরতে পেরেছেন? প্রথম দুইটা এবং তার পরের দুইটার এজেন্ডাই ডিফারেন্ট। প্রথম দুইটা দিয়ে আমি এনশিওর করি যেন আমার কাজটা কন্টিনিউ হতে থাকে, সেকেন্ড দুইটা দিয়ে আমি এনশিওর করি যে আপনি এরকম কোনো কিছু করেছেন যেটা আপনি যেন আর না করেন। এই 4টা পয়েন্ট কি বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এটার এক্সাম্পল আপনারা বলতে পারবেন 4টারই নিজের মতো করে? আচ্ছা, এই 4টা পয়েন্টের 4টা এক্সাম্পল বলাই, মানে আমি যেগুলো বলেছি ওগুলো বাদে, এটাই হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক, যেটা আমি আপনাকে একটু পরে লিঙ্কটা পাঠাচ্ছি। আচ্ছা, এই থিওরিটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ম্যাম এখানে কি যে লাস্টে যে দুইটা বললেন মানে পানিশমেন্ট আর এক্সটিংশন, এই দুইটার মধ্যে কনফ্লিক্ট মানে হওয়ার টাইপের কোনো কোশ্চেন আসতে পারে? লাইক একটা সিনারিও দিয়ে দিল ওখান থেকে কোনো কোশ্চেন যেটা কোন ধরনের রিইনফোর্সমেন্ট? জি, হতে পারে, তাহলে অবশ্যই। ম্যাম লাস্টের দুইটায় তো কনফ্লিক্ট হবে, যে যেহেতু দুইটাই নেগেটিভ, লাইক একটাতে মনে করেন ম্যাম ট্রান্সফার করে দিচ্ছে, একটাতে আমার পার্কিং লট নিয়ে যাচ্ছে, তো কাইন্ড অফ সেম না? এটার মধ্যে পার্থক্য হচ্ছে পানিশমেন্টে আমি অ্যাড করছি সামথিং হুইচ ইজ আনডিজায়ারেবল, এক্সটিংশনে আমি রিমুভ করছি সামথিং দ্যাট ইজ ডিজায়ারেবল। মানে একটাতে আপনাকে খারাপ কিছু দেয়া হচ্ছে, আরেকটাতে আপনার থেকে ভালো কিছু নিয়ে নেওয়া হচ্ছে। ওকে, তো নেক্সট যে থিওরিটা ওটা হচ্ছে একুইটি থিওরি। তো একুইটি মানে কি? ফেয়ারনেস। তো একুইটি থিওরিতে বলে যে এমপ্লয়িরা নর্মালি কম্পেয়ার করে তাদেরকে অন্যদের সাথে এবং তাদের নিজের ইনপুট এবং আউটপুটকে নিজেদের সাথে। আমি আবার বলছি, এমপ্লয়িরা দুই ভাবে কম্পেয়ার করে। ফার্স্ট হচ্ছে সে নিজে তার জবে কতটুকু এফোর্ট দিল এবং জব থেকে সে কতটুকু আউটপুট পেল বা আউটকাম পেল, এই জিনিসটাকে তারা কম্পেয়ার করে। সেকেন্ড যে জিনিসটা তারা কম্পেয়ার করে ওটা হচ্ছে নিজের ইনপুট এবং আউটকাম রেশিওকে
তারা অন্যের ইনপুট এবং আউটকাম রেশিওর সাথে কম্পেয়ার করে। যে আপনি ধরেন আমি যদি ইউনিটে বলি, কোনো কিছুতে 50 ইউনিট এফোর্ট দিলেন, ওকে, কিন্তু আপনার আউটকাম আসলো অনলি 20 ইউনিট, তো আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন না যে আমি অনেক ইনপুট দিচ্ছি কিন্তু আমার আউটপুট তেমন আসছে না? বা ধরেন আপনি যদি এরকম দেখেন যে আপনার ইনপুট এবং আউটকাম রেশিও অন্য এরকম একজন যার ইনপুট সেম কিন্তু তার আউটকাম অনেক বেশি, তার চেয়ে কম, অবশ্যই যেহেতু আপনার আউটকামের চেয়ে তার আউটকাম বেশি এবং ইনপুট সেম, তো তার মানটা অবশ্যই বেশি হবে, তো তখনও আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। ওকে, তো যখন এরকম ইনইকুইটি থাকবে তখন দুই রকমের সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে ইদার আপনি আন্ডার রিওয়ার্ডেড অর আপনি ওভার রিওয়ার্ডেড। যখন আপনি ওভার রিওয়ার্ডেড হন তখন অত বেশি প্রবলেম হয় না, কারণ আমরা নর্মালি মনে করতে থাকি যে আই ডিজার্ভ ইট। এখানে পজিটিভ ইফেক্ট ওটা হচ্ছে যে আপনি আরো বেশি কাজ করা শুরু করবেন, বেশি মোটিভেটেড হবেন হার্ড ওয়ার্ক করার জন্য যখন আপনি দেখবেন যে আপনি ওভার রিওয়ার্ডেড। তো প্রবলেম হয় যখন আপনি আন্ডার রিওয়ার্ডেড ফিল করেন, যে যখন আপনি দেখছেন যে আপনার ইনপুট অনেক কিন্তু আপনার আউটকাম তেমন না বা অন্যের রেফারেন্সে তেমন না। যেমন এটা খুবই নর্মাল একটা উদাহরণ হচ্ছে যে ইনশাল্লাহ আপনারা যখন বের হবেন তখন সবাই একটা স্টার্টিং স্যালারিতে ঢুকবেন। তো ধরেন আপনাদের মধ্যে কেউ 50K স্টার্টিং স্যালারিতে ঢুকলো, তো ইটস আ ভেরি ভেরি গুড নাম্বার, রাইট? তো ইউল বি ভেরি হ্যাপি। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনারই একটা ফ্রেন্ড যে সব দিকে আপনারই মতো কিন্তু সে 60K তে ঢুকলো, তখন যদিও আপনার 50K ইনাফ এবং এটা অনেক ভালো একটা নাম্বার, কিন্তু যদি ইনপুট আপনাদের সেম হয় তাহলে তার আউটকাম যদি আপনি দেখেন বেশি তাহলে আপনি আন্ডার রিওয়ার্ডেড ফিল করবেন। তো এখানে যখন আপনি দেখবেন যে আপনি আন্ডার রিওয়ার্ডেড তখন আপনি রেসপন্ড করবেন টু এলিমিনেট দ্য ইনইকুইটিস। কিভাবে করবেন রেসপন্ড? 6টা ওয়ে হতে পারে যে আপনি কিভাবে ডিল করবেন ইনইকুইটির সাথে। 1 নাম্বার হচ্ছে যে আপনি ইনপুট চেঞ্জ করে দেবেন, যেটা কোম্পানির জন্য অনেক প্রবলেম, কারণ যদি আপনি এফোর্ট দেওয়া কমিয়ে দেন তাহলে এটা কোম্পানি এবং ম্যানেজার পার্সপেক্টিভে তো অনেক খারাপ। 2 নাম্বার হচ্ছে আপনি আউটকাম চেঞ্জ করার ট্রাই করবেন, মানে আপনি আউটপুটকে ইনক্রিজ করার চেষ্টা করবেন। কিভাবে? মানে আপনি এখন হোমওয়ার্ক করার চেষ্টা করবেন যে আমার ইনপুটে কি এরকম প্রবলেম হচ্ছে যেটার জন্য আমার আউটকাম তার মতো আসছে না বা যা আসা উচিত ছিল সেরকম আসছে না। 3 নাম্বার হচ্ছে ডিস্টর্ট অর চেঞ্জ পারসেপশনস অফ সেলফ। মানে আপনি ধরেন আপনাকে একটু ওভার এস্টিমেট করে ফেলেছিলেন যে আমাকে দিয়ে এটা হবে, কিন্তু আপনি তখন ডিমোটিভেটেড হয়ে এরকম ভাববেন যে আমাকে দিয়ে তো এটা হবেই না, এটা চিন্তা করেই লাভ নাই। তো এটাও খারাপ, কারণ আপনি যখন, আচ্ছা এইটাকে আমরা কি বলি গোল সেটিং এর ভাষায়? জি, লো সেলফ এফিকেসি। তো এটাতে প্রবলেম কি, আপনার সাকসিড করার যে চান্সটা ওইটা আরো কমে যাবে যদি আপনি নিজের অ্যাবিলিটিকে ডিমিন করা স্টার্ট করেন। 4 নাম্বার হচ্ছে ডিস্টর্ট অর চেঞ্জ পারসেপশন অফ আদার্স। মানে আমি যার সাথে কম্পেয়ার করছি তাকে আমি নিজের চেয়ে সুপিরিয়র ভাবা স্টার্ট করব, যে ও আসলে অন্য লেভেলের, ও বস, ও এটা পারবেই, এটার সাথে আমার অ্যাবিলিটির কোনো সম্পর্কই নেই। 5 নাম্বার হচ্ছে চুজ আ ডিফারেন্ট রেফারেন্ট পারসন। মানে আমি যার সাথে কম্পেয়ার করছি তার সাথে কম্পেয়ার করে আমি ফিল করছি যে আমি ইনইকুয়াল, তো আমি যদি এরকম কারোর সাথে কম্পেয়ার করি যে আমার চেয়ে আন্ডার রিওয়ার্ডেড, তখন আমি সুপিরিয়র ফিল করব। আর 6 নাম্বার হচ্ছে লিভ দ্য ফিল্ড। মানে আপনি যদি কোনোভাবেই ইনইকুইটির সাথে ডিল না করতে পারেন তাহলে আপনি এতই ডিমোটিভেটেড হবেন যে আপনি জবটাকে কুইট করে দেবেন। তো ইনইকুইটি থিওরির সাথে আমি আরেকটা জিনিস রিলেট করতে চাই, ওটা হচ্ছে জাস্টিস। জাস্টিস কি? ফেয়ারনেস। যে আপনার অর্গানাইজেশনে যদি জাস্টিস না থাকে তাহলে আপনার এমপ্লয়িরা মোটিভেটেড ফিল করবে না বা ওখানে কাজ করার জন্য এনথুজিয়াস্টিক হবে না। তো 3 রকমের জাস্টিস আছে: ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, প্রসিডিউরাল জাস্টিস অ্যান্ড ইন্টারঅ্যাকশনাল জাস্টিস। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস হচ্ছে যে কে কি পেল,
তো এটা আমরা কেন করি, যে আমি এটা বুঝতে চাই যে আমি যা পেলাম এবং আশেপাশে যে যা পেলো ওইটা ফেয়ার নাকি না। মানে আমি যতটুকু এফোর্ট দিয়েছি এবং আমি যা পেলাম ওটার প্রপোর্শনটা বাকিদের কম্প্যারিজনে ফেয়ার কিনা। 2 নম্বর হচ্ছে হাউ দ্যাট ওয়াজ ডিসাইডেড, মানে যেই প্রসিডিউরটা ফলো করা হয়েছে আউটকামটাকে ডিটারমাইন করার জন্য ওইটা ফেয়ার কিনা। আচ্ছা, তো এই জিনিসটা নিজের জন্য যত না ইম্পর্টেন্ট, যারা এটা দেখছে, মানে ধরেন আপনি একটা রিওয়ার্ড পেলেন এবং আপনাকে একটা সেরেমনির মাধ্যমে ওই রিওয়ার্ডটা দেয়া হলো, তো আপনার তো খুবই ভালো লাগবে। কিন্তু ওখানে যদি এটা এক্সপ্লেইন করা হয় যে আপনি এই এই গোল অ্যাচিভ করেছেন বা আপনি এই এই স্টেপ নিয়েছেন এবং কমপ্লিট করেছেন টু অ্যাচিভ দ্যাট রিওয়ার্ড, তাহলে যারা এটা দেখছে তারা মোটিভেটেড হবে টু অ্যাচিভ দ্যাট অলসো, এবং তারা একটা গাইডলাইন পাবে যে আই হ্যাভ টু ডু দিস। 3 নম্বর হচ্ছে ওয়াজ আই ট্রিটেড ওয়েল, মানে ধরেন আপনার ম্যানেজার আপনাকে একটা ইনসেনটিভ দিল কিন্তু তার বিহেভিয়ার খুবই খারাপ ছিল ইনসেনটিভটা দেওয়ার সময়, তখন আপনি একটা ডিলেমাতে পড়ে যাবেন যে ওয়েদার ইউ শুড বি মোটিভেটেড অর নট, বিকজ আপনি রিওয়ার্ড পেয়েছেন এজন্য আপনার ভালো লাগবে, কিন্তু আপনি বিহেভিয়ার যখন খারাপ পাবেন তখন আপনার ওটা অত ভালো লাগবে না। তো এই 3টা জিনিস যদি এনশিওর করা হয় অর্গানাইজেশনে, তাহলে ওভারঅল অর্গানাইজেশনাল জাস্টিস অ্যাকোয়ার করা পসিবল হবে। তো এখানে একটা এক্সাম্পল দেয়া, প্রথমটা হচ্ছে আমি যা ডিজার্ভ করতাম আমি তা পেয়েছি, এটা হচ্ছে হু গট হোয়াট। সেকেন্ডটা হচ্ছে যে আমি যে রেসটা পেয়েছি বা আমি যে রিওয়ার্ডটা পেয়েছি এটা কেন পেয়েছি ওটার একটা এক্সপ্লেনেশন দেয়া হয়েছে আমাকে, এটা হচ্ছে হাউ দ্যাট ওয়াজ ডিসাইডেড। এবং 3 নম্বর হচ্ছে যে যখন আমাকে রেসটা দেয়া হয় তখন মাই সুপিরিয়র ওয়াজ ভেরি কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে ওয়াজ আই ট্রিটেড ওয়েল। তো ইকুইটি থিওরি আপনারা কেউ বলতে পারবেন যে এই 3টার মধ্যে কোনটার উপর ফোকাস করে? ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ যে বলেছেন সঠিক বলেছেন। রিসার্চ এটা দেখায় যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বাকি দুইটার থেকে বেশি ইনফ্লুয়েন্স রাখে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের উপরে। মানে এটা কিভাবে ডিসাইড হলো, আমার সাথে কিরকম বিহেভিয়ার হলো, ওইটার চেয়ে আমি কি পেলাম এই জিনিসটা একটা স্ট্রঙ্গার ইনফ্লুয়েন্স। কিন্তু এটা দেখা গিয়েছে যে যদি প্রসিডিউরাল জাস্টিস না থাকে তাহলে এমপ্লয়ির অর্গানাইজেশনাল কমিটমেন্ট বা ট্রাস্টটা চলে যাবে এবং সে কুইট করবে। মানে একটা রিওয়ার্ড কিভাবে ডিসাইড হয় ওই প্রসেসটা যদি ফেয়ার না হয় তাহলে আপনার এমপ্লয়িরা ফ্রাস্ট্রেটেড হয়ে আপনার অর্গানাইজেশন থেকে কুইট করে দেবে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, এক্সপেক্টেন্সি থিওরি। আচ্ছা, তো এক্সপেক্টেন্সি থিওরি বলে যে ইন্ডিভিজুয়াল যখন কোনো একটা কাজ করে তখন তারা এটা এক্সপেক্ট করে যে ওই কাজটা একটা আউটকাম দ্বারা কমপ্লিমেন্টেড হবে। মানে আমি একটা কাজ করব এবং এটা একটা আউটকাম আসবে এবং ওই আউটকামটা অবশ্যই আমার জন্য অ্যাট্রাকটিভ হবে। মানে এক্সপেক্টেন্সি থিওরি বেসিক্যালি 3টা লিঙ্কের উপরে ডিপেন্ডেন্ট। লিঙ্ক গুলা কি দেখেন, এ হচ্ছে একটা লিঙ্ক, বি হচ্ছে একটা লিঙ্ক, আর সি হচ্ছে একটা লিঙ্ক। এফোর্ট পারফরমেন্স লিঙ্ক, পারফরমেন্স রিওয়ার্ড লিঙ্ক, এন্ড রিওয়ার্ড গোল লিঙ্ক। এটা যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আপনার ম্যানেজারকে এটা আপনাকে বিলিভ করাতে হবে যে আপনি যদি কোনো কিছুতে এফোর্ট দেন তাহলে আপনি ভালো পারফর্ম করতে পারবেন। মানে your effort will be rewarded with a performance which is aspired by you. সেকেন্ডটা হচ্ছে যে যদি আপনি ভালো পারফর্ম করেন তাহলে আপনি একটা রিওয়ার্ড পাবেন এবং যে রিওয়ার্ডটা আপনি পাবেন সেটা আপনার ইন্ডিভিজুয়াল গোলের সাথে অ্যালাইন করবে। মানে আমি যদি পড়াশোনা দিয়ে বুঝাই তাহলে আপনি যদি অনেক পড়াশোনা করেন তাহলে আপনার ভালো পারফর্ম করা সম্ভব, এবং আপনি যদি ভালো পারফর্ম করেন তাহলে আপনার ফ্যামিলি আপনাকে ধরেন কোন একটা গিফট দিল এবং যে গিফটটা আপনাকে দিল ওইটা আপনার কাছে অ্যাট্রাকটিভ বা আপনার ইন্ডিভিজুয়াল গোল বা লাইকিং এর সাথে অ্যালাইন করে। ওকে, তো এই 3টা লিঙ্ক যদি ইন্ট্যাক্ট থাকে তাহলে
মোটিভেশন অকার করবে, আদারওয়াইজ করবে না। তো এখানে 3টা পয়েন্ট আছে। ইন্ডিভিজুয়ালস মাস্ট ফিল দ্যাট ইফ দে ট্রাই দে ক্যান পারফর্ম, মানে আমি এতক্ষণ যেটা বললাম তাই, যে যদি সে চেষ্টা করে তাহলে সে পারফর্ম করতে পারবে, যদি সে পারফর্ম করে তাহলে সে রিওয়ার্ডেড হবে, এবং যদি সে রিওয়ার্ডেড হয় তাহলে সে এরকম কোনো কিছু দিয়ে রিওয়ার্ডেড হবে যেটা তারা চায় বা তাদের গোলের সাথে অ্যালাইন করে। আচ্ছা, এক্সপেক্টেন্সি থিওরিতে আপনি আর্লি থিওরির কোনটাকে রিলেট করতে পারেন? ইন্ডিভিজুয়াল গোলস, এটা ডিটারমাইন করার জন্য আপনার হায়ারার্কি অফ নিডস লাগবে না, যে সে কি চায় এটা ফার্স্টে আপনার খুঁজে বের করতে হবে, তাহলে আপনার 3 নাম্বার লিঙ্কটা কাজ করবে, রাইট?